আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। আজকে এই একটা ক্লাসের মাধ্যমে আমরা এই চেঞ্জিং সেন্টেন্সের উপর অনেক ভালো একটা ধারণা নিতে পারবো। আজকে এই ক্লাসে আমরা যা যা শিখবো দেখো, অ্যাফার্মেটিভ থেকে আজকে এই ক্লাসটা করার পর আমরা যেকোনো সেন্টেন্সকে নেগেটিভে কনভার্ট করতে পারবো, আবার এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভেও কনভার্ট করতে পারবো। এরপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করতে পারবো, ইন্টারোগেটিভে কনভার্ট করতে পারবো, আবার সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে কনভার্ট করতে পারবো, আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে কনভার্ট করতে পারবো, এবং সেই এক্সক্লামেটরি সেন্টেন্সকে আবার সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারবো। আজকের এই ক্লাসে আমরা সহজ করে এই চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটা একেবারে সহজ করে শিখবো, এবং এই আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ তোমরা সকলেই চেঞ্জিং সেন্টেন্স যে কোনো এইখানে যেই টপিকগুলো তোমার দেয়া আছে এই প্রত্যেকটা টপিকে তুমি খুব সহজভাবেই পারবা, এবং প্রত্যেকটা সেন্টেন্স তুমি সুন্দরভাবে প্রপারলি কনভার্ট করতে পারবা একটা থেকে আরেকটা। তাহলে বেশি কথা না বলে চলো আমরা শুরু করে দিই। দেখো, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের প্রথম রুল, এটা একেবারে কমন একটা রুল এবং সহজ একটা রুল। কি বলছে এখানে দেখো তো, অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সবচেয়ে সাধারণ নিয়ম হলো অক্সিলারি ভার্বের পর নট বসানো, এবং বাক্যের যে মূল, এখানে ওয়ার্ডটা ভুল আসছে, এখানে হবে মূল, বাক্যের যে মূল শব্দটির অ্যাডজেক্টিভ, নাউন অথবা কি ভার্ব হতে পারে সেটা, বা মেইন ওয়ার্ডটা যেটা সেটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ব্যবহার করা। তোমার এত বাংলা বোঝার দরকার নাই, এত স্ট্রাকচার ফলো করার দরকার নাই। এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে, এই স্ট্রাকচার ফলো করার দরকার নাই। শুধু মনে রাখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তোমার নেগেটিভ করতে হয়, তুমি একটা বসাবা কি ভাইয়া, নট বসাবা। নট বসাবা এবং যে মেইন শব্দটা থাকবে সেন্টেন্সের, ওই মেইন শব্দের বিপরীত শব্দটা বসায় দিবা। তাহলে তোমার কি হয়ে যাবে ভাইয়া, ওই সেন্টেন্সটা তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। মনে রাখবা, নটটা কোথায় বসাবা ভাইয়া, অক্সিলারি ভার্বের পর বসাবা। সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওই ভার্বের পর কি বসাবা ভাইয়া, একটা নট বসাবা। এরপরে বসাবা মেইন যে শব্দটা, ওটার অ্যান্টোনিম বসাবা। এখন একটা ইম্পর্টেন্ট নোট দেখো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করবা, বাক্যের টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট ব্যবহার করবা। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাই ব্যবহার করবা, আর যদি না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট অথবা কি ব্যবহার করবা ভাইয়া, ডিডন্ট ব্যবহার করবা। আর কি করবা ভাইয়া, মানে তোমরা ডো, ডিড অথবা ডাজ ব্যবহার করবা, আর স্ট্রাকচারে তো আছেই যে কি করবা, অক্সিলারি ভার্বের পর একটা নট ব্যবহার করব। আমরা কি করব ভাইয়া, এই নট ব্যবহার করব, আর যে মেইন শব্দটা থাকবে সেটা আমরা কি ব্যবহার করব, সেটার অ্যান্টোনিম মানে কি, সেটার বিপরীত শব্দটা বসায় দিব। আর বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা সঠিক হয়ে যাবে। এখন আমরা চলো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে দেখবা যে আমরা খুব সহজেই এই রুলটা বুঝে গেছি। এই যে দেখো আমাদের রুল 1 এর एग्जांपल, এখানে কি বলছে দেখো তো, ইট লিভস টুগেদার, এটাকে কি করতে বলছে ভাইয়া, নেগেটিভ করতে বলছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব, যা আছে ঠিক সেভাবে লিখব। আর এখানে কি বসাতে বলছে ভাইয়া, নট বসাতে হবে আমাদের। কিন্তু ভাইয়া কোথায় বসাতে হবে নটটা, অক্সিলারি ভার্বের পর। দেখো তো এই সেন্টেন্সে কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা, কোথাও অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব ভাইয়া, সেন্টেন্স ওই মানে টেন্স অনুযায়ী আমরা ডু, ডিড অথবা ডাজ বসাবো। এখন তো আমাদের এই সেন্টেন্সের এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা কিসে আছে ভাইয়া, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমাদের হয় ডু ব্যবহার করতে হবে অথবা এই ডাজ ব্যবহার করতে হবে। এই যে ইট, এই সাবজেক্টের সাথে কোনটা যায় ভাইয়া, ডু নাকি ডাজ? অবশ্যই ডাজ যাবে, কারণ ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে কি ব্যবহার হবে ভাইয়া, ডাজ ব্যবহার হবে। তাই আমরা এখানে কি লিখলাম ভাইয়া, ডাজ লিখলাম। এরপরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের একটা নট ব্যবহার করবে, মানে নট ব্যবহার করতে হবে। তাহলে আমরা নট ব্যবহার করলাম, আর যে ভার্বটা আছে ঠিক সেভাবেই লিখলাম। আর এখানে মেইন শব্দটা কি ছিল ভাইয়া, টুগেদার, মানে কি একসাথে। এটার বিপরীত শব্দ কি ভাইয়া, একসাথে। এটার বিপরীত শব্দ হলো একাকী। তাহলে একাকী মানে ইংলিশটা কি হবে, অ্যালোন। অ্যালোন মানে কি ভাইয়া, অ্যালোন মানে হলো একাকী। দেখছো মানে কত সহজ, শুধু আমরা কি করলাম, কিওয়ার্ডটা আইডেন্টিফাই করলাম, আর কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে ওই কিওয়ার্ডগুলো জাস্ট চেঞ্জ করে দিলাম, একটা নট বসালাম, আর যে মেইন শব্দটা আছে ওটার অপোজিট ওয়ার্ডটা বসায় আমরা কি করে ফেললাম, একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করে ফেললাম। এখন দেখো আরেকটা एग्जांपल যদি প্র্যাকটিস করি দেখবো যে আরো ক্লিয়ার হয়ে গেছে। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং, যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবা অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত। এই অক্সিলারি ভার্ব কি আছে ভাইয়া, ইজ আছে। সরি, এখানে কি বলছে, এখানে বলছে অ্যাফার্মেটিভ করার জন্য। এই সেন্টেন্সটাকে ভাইয়া কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। তার মানে এই সেন্টেন্সটা আমার কিসে আছে ভাইয়া, এই সেন্টেন্সটা আছে আমাদের নেগেটিভে। এর জন্যই তো আমাকে কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কি করি ভাইয়া, শুধু একটা নট বসাই আর মেইন শব্দের কি বসাই, বিপরীত শব্দ বসাই। তাহলে এই উল্টা কাজটা করে দিলেই তো আমাদের কি হয়ে যাবে, আমাদের সেন্টেন্সটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে।
কি করতে হবে ভাইয়া, যদি সেন্টেন্সে নট থাকে নটটা আমরা তুলে দিব, আর শুধু কি করব, মেইন শব্দের অপোজিট ওয়ার্ডটাই বসায় দিব। তাহলে কি হয়ে যাবে ভাইয়া, আমাদের সেন্টেন্সটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই যে দেখো এক্সাম্পলে যদি আসি, দেখো কি বলছে এখানে, সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবা। এই নটের কারণে এই সেন্টেন্সটা কি ভাইয়া, নেগেটিভ। তাহলে এই নটটা আমরা কি করব, এই নটটা বাদ দিব। আর এই নটের পরে কি মেইন শব্দটা কি আছে, সেফ। তাহলে এটার বিপরীত শব্দ কি ভাইয়া, আনসেফ। শুধু এটা লিখে দিব, আর বাকি যা আছে যেভাবে আছে তাই দিয়ে দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা সঠিক হয়ে যাবে। মানে মেইন কনসেপ্ট হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে তোমাকে কি করতে হবে ভাইয়া, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা নট বসাবো, আর মেইন শব্দের কি ব্যবহার করবো ভাইয়া, বিপরীত শব্দটা ব্যবহার করবো। কি ভাইয়া, এই বিপরীত শব্দটা আমরা ব্যবহার করব। আর যদি আমাদের মানে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, তাহলে তো একই, শুধু উল্টায় দিব। কি করবো, আগে যে একটা নট বসালাম সেটা কি করবো ভাইয়া, সেটা তুলে দিব। মানে কি, সেটা মানে আমরা কেটে দিব। আর এই বিপরীত শব্দের বিপরীত কোনটা হবে, ওই বিপরীত শব্দটাই তো হবে, তাই না? তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এই বিপরীত শব্দটাই ব্যবহার করব। মানে মেইন কনসেপ্ট হলো আমাদের অ্যান্টোনিম ব্যবহার করতেই হবে, বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। শুধু আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন আমরা নট ব্যবহার করব, আর যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তখন শুধু এই নটটা আমরা তুলে দিব, আর বাকি সব এক। এখন দেখো আরেকটা এক্সাম্পল যদি আমরা প্র্যাকটিস করি, দেখো এখানে কি বলছে, ইট ইজ নট আনপ্লেসেন্ট। আচ্ছা, আমাদের এত কিছু বোঝার দরকার নাই। এই যে আমাদের কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে আমরা কি করব, এই যে নটটা আছে এই নটটা আমরা তুলে দিব। এই যে নটটা কি করব, আমরা বাদ দিয়ে দিব। এরপরে যে আমাদের মেইন শব্দটা আছে ওটার কি অপোজিট ওয়ার্ডটা আনপ্লেসেন্ট আছে, এটার মানে বিপরীত শব্দ কি, এই প্লেসেন্ট। তাহলে আমরা কি শুধু বিপরীত শব্দটা যোগ করে, মানে বিপরীত শব্দটা যোগ করে আর কি নটটা উঠিয়ে দিয়ে কি করে ফেললাম, একটা নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভে কনভার্ট করে ফেললাম। তাহলে তোমরা এই সহজভাবে এইভাবেও তোমরা বুঝে বুঝে যে কোনো কয়েকটা এক্সাম্পল যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যে তোমাদের কাছে এই রুলটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই রুলস এর উপর আরো দুই একটা কি করি, এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে দেখবা যে এই টপিকটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পরের রুলসে আসি। দেখো না, এখানে রুলস ওই এক নাম্বারটারই আর কিছু এক্সাম্পল। ওটা এই রুলটা তোমাদের অনেকের কাছে কি কঠিন মনে হতে পারে, তাই তোমাদেরকে এই রুলস এর উপর মানে এক্সাম্পল গুলো বেশি দেওয়া হয়েছে। পরের রুলস গুলোতে আবার এক্সাম্পল কিছু কম। দেখো এখানে কি বলছে, উই শুড নট ডেস্ট্রয় দ্য রিভার। তাহলে এটাকে আমাদের কি করতে বলছে ভাইয়া, অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে কিভাবে করব, এই যে নটটা আছে ভাইয়া এই নটটা কি করে দিব, শুধু আমরা তুলে দিব। আর মেইন যে শব্দটা আছে ডিস্ট্রয় মানে কি ভাইয়া, ধ্বংস। এটার বিপরীত শব্দটা লিখে দিব। ধ্বংসর বিপরীত শব্দ কি ভাইয়া, সংরক্ষণ করা বা কি রক্ষা করা। তাহলে এটার বিপরীত শব্দ কি, সেভ। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে, যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা, শুধু কি করবা ভাইয়া, এই নটটা তুলে দিবা। আর যে মেইন শব্দটা থাকবে সেটার কি করবা, সেটার অপোজিট ওয়ার্ডটা বসায় দিবা। তাহলেই তোমাদের কি হয়ে যাবে, তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। এরপর লাস্ট আরেকটা এক্সাম্পল যদি আমরা প্র্যাকটিস করে দেখি, কি বলছে, ওয়ার ইজ এ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। বলতেছে যুদ্ধ কি মানব জাতির জন্য বা মানব সভ্যতার জন্য কি একটা অভিশাপ। আচ্ছা, আমাদের বাংলাটা বোঝার দরকার নাই, আমাদের বলছে এটাকে নেগেটিভ করার জন্য। নেগেটিভ করবো কিভাবে ভাইয়া, ভাইয়া বলছিল নেগেটিভ করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বের পর কি বসাতে হবে ভাইয়া, একটা নট বসাতে হবে। নট বসালাম, তাহলে আর মেইন শব্দটা কি ভাইয়া, কার্স। কার্স মানে কি, অভিশাপ। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কোনটা হবে ভাইয়া, ব্লেসিং মানে কি, আশীর্বাদ। তাহলে আমরা শুধু একটা নট বসালাম, আর এই যে মেইন যে শব্দটা ওইটার অপোজিট ওয়ার্ডটা বসায় দিলাম। আর বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা সঠিক হয়ে যাবে। আরেকবার বলতেছি ভাইয়া, আমরা কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এই যে অক্সিলারি ভার্বের পর একটা শুধু এক্সট্রা এই নট যোগ করব। কি করব ভাইয়া, নট যোগ করব। আর মেইন যে শব্দটা থাকবে ওইটার আমরা কি করব ভাইয়া, ওটার বিপরীত শব্দটা শুধু লিখে দিব। আর বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা সঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম নাম্বার রুলসটা খুব সহজেই বুঝে গেলাম এবং শেষ করে ফেললাম। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী রুলসে চলে আসছি। দেখো কি বলছে, অ্যাফার্মেটিভ থেকে আমাদের নেগেটিভ করতে বলছে। আমাদের কিওয়ার্ড আগে দেখতে হবে, কিওয়ার্ডটা কি ভাইয়া, অনলি অথবা অ্যালন। তোমাদের এত বাংলা বোঝার দরকার নাই, কিছু করার দরকার নাই, শুধু মনে রাখবা কোনো একটা সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালন থাকে এবং সেই অনলি অথবা অ্যালন দিয়ে যদি মানুষকে বোঝায়, পার্সন মানে কি ভাইয়া, ব্যক্তি বা মানুষকে বোঝায় অথবা আল্লাহকে বোঝায়, তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব, এই অনলি অথবা অ্যালনের পরিবর্তে আমরা এই নান বাদ ব্যবহার করব। এটা কোথায় বসে ভাইয়া, বাক্যের শুরুতে বসে। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি ব্যক্তিকে বোঝায় অথবা আল্লাহকে বোঝায়, তাহলে আমরা সেটার পরিবর্তে কি ব্যবহার করব ভাইয়া, এই নান বাদ ব্যবহার করব। কোথায় ব্যবহার করব ভাইয়া, এই বাক্যের শুরুতে ব্যবহার করব। আর এই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায়, থিং মানে কি ভাইয়া, এই বস্তু।
এই অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব ভাইয়া? এই নাথিং বাট ব্যবহার করব। শুধু এই অনলি অথবা অ্যালোন এটা দিয়ে যদি বস্তুকে বোঝায় তাহলে এই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া? এই নাথিং বাট ব্যবহার করব। আবার সেই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি কোনো নাম্বার মানে কি কোনো সংখ্যাকে অথবা কি বয়সকে বোঝায়, মেন কথা কোনো সংখ্যাকে যদি বোঝায় অনলি অথবা অ্যালোন দিয়ে তাহলে সেটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া? নট মোর দেন অথবা নট লেস দেন, তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটাই ব্যবহার করবা। ধরো এই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি সংখ্যাকে বোঝায় আমরা কি ব্যবহার করব ভাইয়া? এই নট মোর দেন ব্যবহার করব। তাহলে আরেকবার আমরা পড়ে নেই, এই অনলি অথবা অ্যালোন দিয়ে কোনো একটা সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন, আবার এই কিওয়ার্ডটা ভালো করে দেখো, এই অনলি অথবা অ্যালোন এটা হলো আমাদের কিওয়ার্ড। কোনো একটা সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি ব্যক্তিকে বোঝায় অথবা আল্লাহকে বোঝায় তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া? এই নান বাট ব্যবহার করব। আর এই নান বাটটা সবসময় বাক্যের শুরুতে বসে। আর সেই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া? এর পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করব। আবার এই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি কোনো সংখ্যাকে বোঝায়, কোনো সংখ্যাকে বোঝালে আমরা কি ব্যবহার করব ভাইয়া? এই নট মোর দেন ব্যবহার করব। তাহলে আমরা কি এই রুলসটা আমরা শিখে গেলাম। এখন এই রুলস এর উপর আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব যাতে আমরা এই রুলসটা পরীক্ষা আসলে আমরা যাতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা আমরা কি 2 নাম্বার রুলস এর एग्जांपले চলে আসছে, দেখো কত সহজ করে আমরা বুঝে ফেলবো। এই যে অনলি আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করছি, অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। এই যে দেখো এখানে অনলি আছে আর এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? অনলি দ্য অপটিমিস্টিক পিপল মানে কি আশাবাদী মানুষ, মানে কি এখানে মানুষকে বোঝাচ্ছে। তাহলে মানুষ কি একটা ব্যক্তি বা মানুষ বা ব্যক্তি, মানে মানুষ বা ব্যক্তিকে বোঝালে ভাইয়া বলছিল কি ব্যবহার করতে হবে? এই অনলি, এই অনলি বা অ্যালোন থাকলে এবং সেটা দিয়ে যদি মানুষকে বোঝায় বা ব্যক্তিকে বোঝায় তাহলে সেটার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? এই নান বাট ব্যবহার করব। কি ব্যবহার করব? এই নান বাট। এই নান বাট ব্যবহার করব, এরপরে বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? তোমাদের আনসার হয়ে যাবে। দেখছো কত সহজ। শুধু এই অনলি বা অ্যালোন এই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করবা এবং এই কিওয়ার্ড দিয়ে কাকে বোঝাচ্ছে, মানুষকে নির্দেশ করতেছে নাকি বস্তুকে নাকি সংখ্যাকে, যদি এতটুকু বুঝতে পারো তাহলে এটা তোমার কয়েক সেকেন্ড লাগবে মাত্র এটা আনসার করতে। এই অনলি দিয়ে কি অপটিমিস্টিক পিপল মানে কি আশাবাদী মানুষ, মানুষকে বোঝাচ্ছে। তার মানে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? বাক্যের শুরুতে নাউন ভার্ব ব্যবহার করব। এরপরে যা আছে দেখো, এরপরে অনলির পরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? আনসারটা হয়ে যাবে। এরপরে যদি আমরা যাই দেখি পরের एग्जांपल কি বলছে, এই যে দেখো অনলি দা মুন শাইনস এট নাইট। এই যে দেখো এখানে কিওয়ার্ড পেয়ে গেলাম কি আমাদের ভাইয়া? অনলি। আর এটা কাকে নির্দেশ করতেছে? দা মুন মানে কি চাঁদকে নির্দেশ করতেছে। চাঁদ কি কোনো ব্যক্তি? না, চাঁদ হলো একটা বস্তু। তাহলে অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে ভাইয়া বলছিল এখানে কি হবে ভাইয়া? এখানে হবে নাথিং বাট হবে। এই অনলির পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম ভাইয়া? এই নাথিং বাট ব্যবহার করলাম। এরপরে অনলির পরে যা আছে যেভাবে আছে তুমি কি ঠিক সেভাবেই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা কত সহজ করে এটা শিখে গেলাম। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা পরবর্তী রুলস দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুল নাম্বার কি 3 এবং 4। আমরা এই একটা স্লাইডে 3 এবং 4 দুইটা রুলস শিখে যাব। দেখো প্রথম রুলসটা কি বলছে? মাস্ট। কিওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করবা। কিওয়ার্ড কি ভাইয়া? মাস্ট। হ্যাভ টু অথবা হ্যাড টু থাকলে আমরা কি করব? মাস্ট অথবা হ্যাড টু, সরি মাস্ট এবং কি এই হ্যাভ টু, এই দুটা কিওয়ার্ড মনে রাখবা। এগুলো থাকলে এগুলোর পরিবর্তে আমরা শুধু কি ব্যবহার করব ভাইয়া? ক্যান নট বাট ব্যবহার করব। আর যদি হ্যাড টু থাকে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? কুড নট বাট ব্যবহার করব। কারণ কি মাস্ট এবং হ্যাভ টু আছে প্রেজেন্ট টেন্সে আর হ্যাড আছে কি পাস্ট টেন্সে। তাই আমরা হ্যাড টু থাকলে শুধু কি ব্যবহার করব ভাইয়া? এই কুড নট বাট ব্যবহার করব। আর এই মাস্ট অথবা হ্যাভ টু থাকলে আমরা কি ব্যবহার করব ভাইয়া? মাস্ট অথবা হ্যাভ টু থাকলে এর পরিবর্তে আমরা ব্যবহার করব এই ক্যান নট বাট ব্যবহার করব। আরেকভাবে করা যায় সেটা হলো ক্যান নট হেল্প দিয়ে, কিন্তু এটা করলে আবার ভার্বের সাথে পরে আইএনজি যুক্ত করতে হয়, এটা একটা এক্সট্রা ঝামেলা। তোমাদের এই ঝামেলা নেওয়ার কোনো দরকার নাই। তোমরা কি করবা? সবসময় এই ক্যান নট বাট দিয়ে করবা অথবা কি কুড নট বাট দিয়ে করবা। তাহলে ক্যান নট বাট কখন? যখন তোমাদের কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা কি থাকবে ভাইয়া? হ্যাভ টু থাকবে, তখন তোমরা লিখবা এই ক্যান নট বাট। আর যদি তোমাদের হ্যাভ টু সরি হ্যাড টু থাকে তাহলে কি লিখবা ভাইয়া? তাহলে লিখবা কুড নট বাট লিখবা। তাহলে এই রুলসটা আমরা শিখে গেলাম। এরপর আরেকটা রুলস দেখো, এটাও খুব সহজ। সেটা কি? বাক্যে যদি তোমাদের এন্ড থাকে অথবা কি থাকে বোথ ডট ডট এন্ড, মানে কি ভাইয়া? শুধু এন্ড থাকতে পারে অথবা কি থাকবে বাকি একটা সেন্টেন্সে বোথ থাকবে এরপরে কিছু ওয়ার্ড
থাকবে, এরপরে আবার কি থাকবে ভাইয়া, একটা এন্ড থাকবে। এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবা, সাধারণত এগুলো থাকলে প্রথম যে বোথ আছে, বোথের পরিবর্তে কি লিখবা ভাইয়া, নট অনলি লিখবা। আর এন্ড এর পরিবর্তে কি লিখবা ভাইয়া, এই বাট অলসো লিখবা। তাহলে মানে কত সহজ করে আমরা এটা শিখবো, দেখো তো। মানে এন্ড অথবা কি বোথ ডট ডট এন্ড যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, এই বোথ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া, নট অনলি। আর এই এন্ড এর পরিবর্তে আমরা কি করব, বাট অলসো ব্যবহার করব। আর বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা কি করব, রেখে দিব। চলো এখন আমরা কি এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা আরো খুব সহজেই বুঝতে পারবো। এই যে দেখো আমরা এক্সাম্পলে চলে আসছি। ইট ডেজেলস আওয়ার আইস এন্ড সটস আওয়ার হার্ট। এই যে দেখো আমরা আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি। এখানে কি আছে ভাইয়া, এন্ড। আর এন্ড অথবা বোথ ডট ডট এন্ড থাকলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, নট অনলি অথবা বাট অলসো। দেখো এখানে কি আছে, ইট আছে, ইটের পরে আমরা কি লিখলাম, এই যে রুলস অনুযায়ী নট অনলি লিখলাম। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা এন্ড এর আগ পর্যন্ত। এবং এই এন্ড এর পরিবর্তে শুধু কি লিখবা ভাইয়া, বাট অলসো লিখবা। এরপরে আবার যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, তোমাদের আনসার হয়ে যাবে। তাহলে আবার যদি বলি যে কি লিখবা, এন্ড, আমাদের প্রথমে কি করতে হবে ভাইয়া, কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। এখানে শুধু এন্ড থাকতে পারে অথবা কি বোথ থাকতে পারে, এরপরে কয়েকটা ওয়ার্ড থাকতে পারে, আবার এন্ড থাকতে পারে। এরকম থাকলে কি করবে ভাইয়া, নট অনলি বাট অলসো দিয়ে তোমরা কি করে ফেলতে পারবা, ওই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করে ফেলতে পারবা। কিভাবে সেটা, এই যে দেখো প্রথমে এখানে কি আছে, ইট ডেজেলস আওয়ার আইস এন্ড সটস আওয়ার হার্ট। এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে, ইটের পরে আমরা একটা কি বসাবো ভাইয়া, নট অনলি বসাবো। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা এন্ড এর আগ পর্যন্ত। এবং এই এন্ড এর জায়গায় শুধু কি লিখবা ভাইয়া, বাট অলসো লিখবা, বাট অলসো লিখবা। এরপরে আবার যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, তোমাদের আনসার হয়ে যাবে। এরপর আরেকটা যদি আমরা সেন্টেন্স দেখি, এখানে কি বলছে, ইউ মাস্ট ইয়েল্ড টু ইউর ফেথ। আচ্ছা এই যে দেখো আমরা আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি, মাস্ট। আমাদের কিওয়ার্ড কি ভাইয়া, মাস্ট। আর ভাইয়া বলছিল কোনো একটা সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে কনভার্ট করব, শুধু এই মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া, ক্যান নট বাট। মানে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা, শুধু এই মাস্টের পরিবর্তে তোমরা কি লিখবা ভাইয়া, ক্যান নট বাট লিখবা। এরপরে আবার যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। শুধু আমরা কোথায় চেঞ্জ করলাম, এই আমাদের যে মেইন কিওয়ার্ডটা সেটা কি ভাইয়া, মাস্ট। এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখলাম শুধু ভাইয়া, ক্যান নট বাট লিখলাম। তাহলে মাস্টের পরিবর্তে আমরা শুধু ক্যান নট বাট লিখলাম, আর বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই রেখে দিলাম। আমাদের কি হয়ে গেল ভাইয়া, আমাদের সঠিক আনসার হয়ে গেল। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা আমরা আমাদের নেক্সট রুলসে চলে আসি। দেখো কি বলছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। রুল নাম্বার 5, আমাদের কিওয়ার্ড কি ভাইয়া, এভরি অথবা কি ভাইয়া, এভরি অথবা অল। সেন্টেন্সে যদি এভরি অথবা অল থাকে তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। দেখো আবার কিওয়ার্ডটা ভালো করে দেখো, এভরি অথবা কি অল। সেক্ষেত্রে আমরা কি করব, এই বাংলা টাংলা পড়ার দরকার নাই, আমাদের জাস্ট আমরা কি আমাদের স্ট্রাকচার চলে যাব। এভরি অথবা অল থাকলে এভরি অথবা অল এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, দেয়ার ইজ নো লিখবো। ভালো করে বুঝো এটা, এভরি অথবা অল এর পরিবর্তে আমরা লিখবো কি, দেয়ার ইজ নো। এরপরে কি লিখবো, এভরি অথবা অল এর পরের যে শব্দটা থাকবে, এভরি অথবা অল এর পরে যে শব্দটা থাকবে ঠিক সেই শব্দটা আমরা হুবহু লিখে দিব। এরপরে একটা বাট লিখবো, এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিব। আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। আবার বুঝো, একটা সেন্টেন্সে যদি এভরি অথবা অল থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে কিভাবে করব, এই এভরি অথবা অল এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, এভরি অথবা অল এর পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এরপরে কি লিখবো, এই এভরি অথবা অল এর পরে, এভরি অথবা অল এর পরে যে হুবহু যে শব্দটা থাকবে ওই শব্দটা আমরা হুবহু লিখে নিব। এরপরে একটা শুধু বাট লিখবো, এটা মনে রাখবা। এরপরে একটা কি লিখবো ভাইয়া, বাট লিখবো। এরপরে বাকি যা আছে তাই লিখে দিব। আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। এই 2 নাম্বারটা অপশন বি যেটা, সেটা তোমাদের মনে রাখার দরকার নাই, অপশন এটাই হলো সবথেকে বেশি সহজ। এখন আমরা কি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে কি বলছে দেখো তো, এভরিবডি অ্যাভয়েডস এ কারাপ্ট পারসন। এই যে আমরা আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি ভাইয়া, এভরি। এভরি থাকলে এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, দেয়ার ইজ নো লিখবো। কি লিখবো ভাইয়া, এই যে দেয়ার ইজ নো লিখবো। আচ্ছা নো এর পরে এভরির পরের ওয়ার্ডটা লিখতে হবে। দেয়ার ইজ নো এর পরে কি লিখতে হবে ভাইয়া, এভরি অথবা অল এর যে পরের যে শব্দটা আছে ওই শব্দটা। এভরির পরে কি ছিল ভাইয়া, এই যে বডি ছিল। তাই এই নো এর সাথে আমরা কি লিখলাম ভাইয়া, বডি লিখলাম। নো এর পরে লিখলাম আমরা বডি। এরপর একটা কি বসাতে হবে ভাইয়া আমাদের, এরপরে আমাদের একটা বাট বসাতে হবে। আমরা কি বসালাম ভাইয়া, বাট বসালাম। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিলাম। আমাদের কি হয়ে গেল ভাইয়া, আনসার হয়ে গেল। আবার বুঝো ভাইয়া, আবার যদি মুছে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো
আমাদের সেন্টেন্সে যদি এভরি থাকে এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, দেয়ার ইজ নো লিখবো। এরপর এভরি এর পরে যে ওয়ার্ডটা আছে সেটা লিখবো। এভরি এর পরে কি ছিল ভাইয়া, বডি ছিল। ভাই আমরা কি লিখলাম ভাইয়া, বডি লিখলাম। এরপরে আমাদের এটা কি ব্যবহার করতে হবে ভাইয়া, বাট ব্যবহার করতে হবে। আমরা বাট লিখলাম। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা কি করব, লিখে দিব। আমাদের কি হয়ে যাবে, আনসারটা হয়ে যাবে। এই রুলসটা যদি আবার দেখো, এটাতে কনফিউজড হওয়া যাবে না। এভরি অথবা অল এর পরে মানে এভরি অথবা অল এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, দেয়ার ইজ নো লিখবো। এরপর এভরি অথবা অল এর পরের শব্দটা লিখবো। এরপরে একটা বাট লিখবো। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিব। আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। আচ্ছা এখন আমরা কি পরের রুলসে চলে যাই। আচ্ছা আমরা পরবর্তী রুলসে চলে আসছি। আমাদের শেষের দিকের একটা রুলস, সেটা কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আমাদের কিওয়ার্ডটা কি ভাইয়া, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করব দেখো তো। এই অ্যাজ সুন অ্যাজ থাকলে এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, নো সুনার হ্যাড। তোমার কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে এবং সেটাকে যদি নেগেটিভ করতে হয়, এটার পরিবর্তে কি লিখবা ভাইয়া, নো সুনার হ্যাড লিখবা। এরপরে মানে আর কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু নো সুনার হ্যাড লিখবা এবং ওই সেন্টেন্সে একটা কমা থাকবে। ওই কমার পরিবর্তে শুধু কি লিখবা ভাইয়া, দেন লিখবা, তাহলেই হয়ে যাবে। আর এখানে ভি3 দেওয়ার কারণ হলো নো সুনার হেড। হেড থাকলে কি হয় ভাই, সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর হেডের পরে সবসময় কি বসে ভাইয়া, হেডের পরে সবসময় ভার্বের ভি3 ফর্ম বসে। এটা একটু মনে রাখবা যে নো সুনার হেডের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম বসে, মাঝখানে দেন বসে। এই দেন নয়, এই নোটটা যদি মনে রাখতে পারো তাহলে এই রুলসে কখনোই কি হবে না, ভুল হবে না। এই কোন দেন বসাবা, THAN, এই দেন বসাবা। THEN, এই দেন যদি বসাও তাহলে কি হয়ে যাবে ভাইয়া, এই দেন বসালে ভুল হয়ে যাবে। তাহলে তোমরা কি করবা, শুধু as soon as মানে as soon as এটার পরিবর্তে কি লিখবা ভাইয়া, no sooner had লিখবা। আর কি করবা, এই কমা থাকবে, মানে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটা কমা থাকবে, এই কমার পরিবর্তে তোমরা কি লিখবা ভাইয়া, দেন লিখবা। আর কিচ্ছু বোঝার দরকার নাই। আর ভি3 কেন লিখবা এটা তো মাত্র বলেই দিলাম। আচ্ছা তোমাদের একটা এক্সাম্পল প্র্যাকটিস করা, একটা পেজে, নতুন পেজে দেখো। এখানে যদি আমি লিখি as soon as he saw me, he smiled, smiled। এটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে ভাই আমরা কি করব দেখো তো। এই as soon as মানে as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, এই no sooner had, as double o no sooner had লিখবো আমরা। এই নো সুনার হেড লিখবো। আর কি লিখবো ভাইয়া, যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবা, হি লিখবা। এরপরে কি লিখবা ভাইয়া, সিন। কেন সিন লিখবা, এই যে এই হেড এর পরে সবসময় কি বসে ভাইয়া, ভার্বের ভি3 ফর্ম বসে। এর জন্য আমরা কি লিখলাম ভাইয়া, সিন লিখলাম। আর এরপরে কি আছে ভাইয়া, মি আছে, মি লিখবা। আর এই শুধু কমার পরিবর্তে কি লিখবা ভাইয়া, এই দেন লিখবা। এতটুকু শুধু চেঞ্জ করলা। এরপরে যা আছে ঠিক সেভাবে লিখে দিবা। দেন হি আছে, হি লিখবা। এরপরে কি আছে, স্মাইল, SMILED, স্মাইল। যা আছে কি ঠিক সেভাবে লিখে দিবা। তাহলে আমরা কি লিখবো, শুধু এই as soon as মানে as soon as এটার পরিবর্তে আমরা কি লিখলাম ভাইয়া, no sooner had লিখলাম। আর এখানে শুধু এই যে কমার পরিবর্তে আমরা কি লিখলাম ভাইয়া, দেন লিখলাম। কমার পরিবর্তে আমরা শুধু কি লিখলাম, এই দেন লিখলাম। এতটুকু যদি তুমি বুঝো তাহলে তোমার কি এই রুলসে আর কখনো ভুল হবে না। আর এখানে ভার্বের ভি3 ফর্ম কেন বসালাম, কারণ হেড এর পর সবসময় কি বসে, ভার্বের ভি3 ফর্ম বসে। এতটুকু বুঝলে আর তোমার কি কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখন আমরা আমাদের মেইন স্লাইডে চলে আসি। দেখো তাহলে আবার এই রুলসটা যদি আমরা মুছে আবার বুঝি, এটাতে কখনোই যাতে তোমাদের ভুল না হয়। as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে আমরা নেগেটিভ করব কিভাবে, এই as soon as মানে as soon as এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, no sooner had লিখবো। আর একটা কমা থাকবে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি থাকবে ভাই, এটা কমা থাকবে। ওই কমার পরিবর্তে আমরা কি লিখবো, এই দেন লিখবো। আর ভি3 কেন লিখবো, কারণ হেড এর পরে সবসময় কি বসে ভাইয়া, ভার্বের ভি3 ফর্ম বসে। এর জন্য আমরা কি লিখবো, সেন্টেন্সের ভার্বটাকে আমরা ভি3 ফর্মে লিখবো। এতটুকু বুঝলেই হলো। আর 7 নাম্বার যে রুলসটা আছে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে কি বসে ভাইয়া, এটার পরিবর্তে শুধু নট অলওয়েজ বসায় দিবা, বাকি সব ঠিক রাখবা। এটা সাধারণত তোমাদের আসে না, যদি আসে তাহলে এটা মনে রাখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে এবং সেটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি, এটার পরিবর্তে কি ব্যবহার করবা ভাইয়া, নট অলওয়েজ ব্যবহার করবা। তাহলে তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা সঠিক হয়ে যাবে। কারণ আমরা আমাদের কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা পরবর্তী রুলসে দেখো কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা কি করব ভাই, ইন্টারোগেটিভে রূপান্তর করব। এখন আমরা কি আমাদের আরেকটা টপিকে চলে আসছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা এখন কি করব ভাইয়া, ইন্টারোগেটিভে রূপান্তর করব। একেবারেই সহজ, এটা সবথেকে সহজ তোমার চেঞ্জিং সেন্টেন্সের। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করার সহজ নিয়ম, সেটা কি ভাইয়া, প্রথমেই যে অক্সিলারি সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা তুমি লিখবা। এটার সাথে একটা কি ব্যবহার করবা ভাইয়া, নট ব্যবহার করবা। এরপরে যা আছে
যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা, আর মনে করে একটা শেষে কি দিবা, এই কোশ্চেন মার্ক দিবা। এটা যদি না দাও তাহলে কি হয়ে যাবে ভাইয়া, তোমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে কি লিখবা ভাইয়া, শুধু মানে তোমাদের ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা লিখবা। আর সেটার সাথে কি ব্যবহার করবা ভাই, একটা নট ব্যবহার করবা, এন অ্যাপোস্ট্রফি টি, এটা অর্থ কি নট ব্যবহার করবা। এরপর সাবজেক্ট লিখবা, এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, এবং শেষে একটা কি দিবা ভাইয়া, কোশ্চেন মার্ক দিবা। তোমাদের কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী কি ব্যবহার করো ভাইয়া, ডু, ডিড, অথবা কি ব্যবহার করবা, এই ডাজ ব্যবহার করবা যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে না থাকে। আর যদি থাকে তাহলে কি সেটাই ব্যবহার করবা। এক্সাম্পলে যাই দেখি কি বলছে, হি ইজ এ গুড স্টুডেন্ট। এটাকে আমাদের কি করতে হবে ভাইয়া, ইন্টারোগেটিভ। কিভাবে, এই যে অক্সিলারি ভার্ব আমাদের আছে ইজ, এর সাথে আমরা কি করব ভাইয়া, নট যুক্ত করব। তাহলে আমরা কি লিখলাম, যে ইজ এন অ্যাপোস্ট্রফি কি এটি, ইজন্ট লিখলাম আমরা, ইজন্ট। এরপরে সাবজেক্ট কি আছে, হি, আমরা সেটাই লিখলাম। এরপরে যা আছে যেভাবে আছে, এই যে ইজের পরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা। আর শেষে কি করবো ভাইয়া, একটা কোশ্চেন মার্ক দিবা। এখানে লেখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, তোমরা বুঝে নিও। এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে। তার মানে আমরা শুধু কি করব, অক্সিলারি ভার্বটা লিখবো, এরপরে কি একটা এন অ্যাপোস্ট্রফি টি মানে কি নট যোগ করব, এরপর শুধু সাবজেক্টটা লিখবো, এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিব, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা খুব সহজেই, বা এই রুলসটা আমরা খুব সহজেই বুঝে গেলাম, এবং এটা সবথেকে সহজ একটা রুলস। কারণ আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা রুলসে চলে আসছি। দেখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এর আরেকটা রুল, সেটা কি, সেন্টেন্সের আমাদের কিওয়ার্ডটা দেখো, এভরিবডি অথবা কি থাকবে ভাইয়া, অল থাকবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি অথবা কি থাকে ভাইয়া, অল থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভে রূপান্তর করব, দেখো তো ভাইয়া। প্রথমে আমরা কি লিখবো ভাইয়া, হু লিখবো। স্ট্রাকচারটা বুঝবা, যে এভরিবডি অথবা অল এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, হু লিখবো। এরপর আমরা কি লিখবো, টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব বসাবো, সেটা কি, ডোন্ট, ডাজন্ট, অথবা কি বসাবো ভাইয়া, ডিডন্ট বসাবো। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা। আর শেষে একটা কি দিবা ভাইয়া, শেষে একটা কোশ্চেন মার্ক মাস্ট দিতেই হবে, তা না হলে তোমাদের আনসার ভুল হয়ে যাবে। সহজ করে আবার বুঝো, কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি অথবা অল থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, সেটার পরিবর্তে আমরা এই হু ব্যবহার করব। এরপর টেন্স অনুযায়ী আমরা একটা সাহায্যকারী ভার্ব নেব, সেটা কি, ডোন্ট, ডাজন্ট, অথবা কি ডিডন্ট ব্যবহার করব। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিব, এবং শেষে একটা কি দিব ভাইয়া, কোশ্চেন মার্ক দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, আনসারটা সঠিক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবা সবসময়, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস, ডো, ডিড এবং ডাজ এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে ভাইয়া, ভার্বের বেস ফর্ম বসে। মানে কি, তোমার ভার্বটা যে কোনো ফর্মেই থাকুক না কেন, ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট এর পর যদি কোনো একটা ভার্ব বসে, তাহলে সেটা সবসময় কি বসে, সবসময় বেস ফর্মে বসে। চলো একটা এক্সাম্পল প্র্যাকটিস করি আমরা। এখানে দেখো কি আছে, এভরিবডি, এখানে বানানটা ভুল আসছে, এখানে এসটা কাটা যাবে। এটা কি হবে ভাইয়া, এভরিবডি, এভরিবডি লাভস এ ফ্লাওয়ার, অর্থাৎ কি একটা ফুল ভালোবাসে। আমাদের এত কিছু বোঝার দরকার নাই, আমরা এভরিবডির পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, হু লিখবো। এভরিবডির পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, হু লিখবো। আর এখানে কি আছে ভাই, এভরিবডি যেহেতু আছে, তাহলে আমাদের এই হু এর পরে কি বসবে ভাইয়া, এভরিবডি বলতে কি প্রত্যেককে বোঝানো হচ্ছে। তার মানে আমাদের এই সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে এই হু কাকে নির্দেশ করতেছে, এভরিবডিকে নির্দেশ করতেছে। আর এখানে আমরা কি বসাবো ভাইয়া, ডাজন্ট বসাবো, যেহেতু আমাদের এই যে ভার্ব দেখে বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার আমরা ডোন্ট অথবা কি বসাবো, ডাজন্ট বসাবো। যেহেতু এখানে এভরিবডি আছে, তাই আমরা কি বসাবো ভাইয়া, ডাজন্ট বসাবো। ডাজন্ট বসালাম, এরপরে যা আছে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ডাজন্টের পরে যদি কোনো ভার্ব বসে, তাহলে সেটা কি বসে সবসময় ভাইয়া, বেস ফর্মে বসে। বেস ফর্ম বসালাম, এরপরে যা আছে ঠিক সেভাবে লিখে দিলাম, এবং শেষে একটা কি করলাম ভাইয়া, এই কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে আমাদের আনসারটা কি হয়ে গেল ভাইয়া, সঠিক হয়ে গেল। কত সহজ, শুধু এভরিবডির পরিবর্তে আমরা হু বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব হিসেবে টেন্স অনুযায়ী আমরা কি বসালাম, ডোন্ট, ডিডন্ট অথবা কি ডাজন্ট, এরপরে যা আছে তাই লিখে দিলাম, এবং শেষে একটা কি করলাম, কোশ্চেন মার্ক করে দিলাম, আমাদের আনসার হয়ে যায়। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, এভরিবডি লাভস হিজ কান্ট্রি। একই ভাবে আমরা এভরিবডির পরিবর্তে কি লিখলাম ভাইয়া, এই হু ব্যবহার করলাম। এভরিবডির পরিবর্তে আমরা কি লিখলাম, মানে হু ব্যবহার করলাম। লাভস যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কি ব্যবহার করব ভাইয়া, ডোন্ট অথবা ডাজন্ট। এখানে আমরা কি লিখলাম, ডাজন্ট, কারণ কি এভরিবডি আছে এখানে। এখানে কি লিখলাম ভাইয়া, আমরা ডাজন্ট লিখলাম। এরপরে মানে এরপরে যা আছে যেভাবে আছে মানে ঠিক সেভাবে লিখে দিবা, এবং শেষে এটা মনে করে কি করবা, এই কোশ্চেন মার্ক দিবা। এই কোশ্চেন মার্ক যদি তোমরা না দাও, তাহলে তোমাদের আনসার কিন্তু ভাইয়া ভুল হয়ে যাবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবোধক।
তাহলে প্রশ্নবোধক চিহ্ন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে না থাকে তাহলে সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সই হবে না। তোমাদের এটা অবশ্যই মাস্ট দিতেই হবে। তাহলে আমরা শুধু আবার মানে সবকিছু মুছে আবার লাস্ট একটা মানে ওভারভিউ করে নিই। কি হবে সেটা, সেন্টেন্সে যদি এভরিবডি অথবা অল থাকে এবং সেটাকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে করব, এই এভরিবডি অথবা অল এর পরিবর্তে আমরা কি করব, হু লিখবো। এরপরে টেন্স অনুযায়ী আমরা কি লিখবো ভাইয়া, ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট লিখবো। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, শুধু একটা কি করবা শেষে কোশ্চেন মার্ক দিবা, তাহলে তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা সঠিক হয়ে যাবে। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী রুলসে চলে আসছি। দেখো পরবর্তী রুলসে কি বলছে, অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি করতে বলছে। কিভাবে করব ভাইয়া, দেখো তো, অ্যাসারেটিভ বাক্যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ অথবা এন থাকলে তাহলে সেটাকে আমরা কি করব, এক্সক্লামেটরি কিভাবে করব। দেখো, হোয়াট এ অথবা এন লিখবো, এরপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা লিখবো, এরপরে সাবজেক্ট লিখবো এবং শেষে কি লিখবো, ভার্ব লিখবো এবং শেষে একটা অবশ্যই কি এক্সক্লামেটরি মার্ক বা কি আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে তোমরা বলো সেটা ব্যবহার করতে হবে। প্রশ্নবোধক চিহ্নের মতো কি এই আশ্চর্যবোধক চিহ্নটা যদি তোমরা ব্যবহার না করো তোমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে ভাইয়া, ভুল হয়ে যাবে। দেখো, আমরা এত কঠিন করে শিখবো না, সহজ ভাবে দেখো আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করি, একটা কিওয়ার্ড, সেটা কি এ ভেরি অথবা কি শুধু ভেরি। দেখো, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি থাকে তোমরা কি ব্যবহার করবা এর পরিবর্তে, জানো, এর পরিবর্তে ব্যবহার করবা হোয়াট এ, অথবা কি ব্যবহার করবা হোয়াট এ, অথবা কি ব্যবহার করবা এন ব্যবহার করবা। আর যদি শুধু ভেরি থাকে তাহলে তোমরা কি ব্যবহার করবা, হাউ ব্যবহার করবা। মানে আগে যা পড়ছো সব বাদ, এত কঠিন ভাবে বোঝার দরকার নাই, সহজ ভাবে মনে রাখবা। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি থাকে, এ ভেরি অথবা কি এ গ্রেট, এ ভেরি অথবা কি থাকবে, এ জি আর ই এ টি, এ ভেরি অথবা এ গ্রেট যদি থাকে তাহলে এর পরিবর্তে কি লিখবা, হোয়াট এ অথবা এন। আর যদি তোমার শুধু ভেরি থাকে, এ যদি না থাকে শুধু ভেরি থাকে তাহলে তোমরা কি ব্যবহার করবে ভাইয়া, হাউ ব্যবহার করবা। এরপরে শুধু এই স্ট্রাকচারটা ফলো করবা, সেটা কি অ্যাডজেক্টিভ বা নাউন যা আছে সেটা লিখবা এবং কি লিখবা, শেষে তোমার লিখতে হবে সাবজেক্ট এবং কি ভার্ব লিখতে হবে। ফর এক্সাম্পল, দেখো আমরা এক্সাম্পলে যখন যাব তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। হি ইজ এ গ্রেট স্কলার, এটাকে আমাদের কি করতে হবে ভাইয়া, এক্সক্লামেটরি করতে হবে। কিভাবে করব, এই যে দেখো এ ভেরি অথবা এ গ্রেট, আমরা আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেলছি। দেখো এই যে এ ভেরি আছে অথবা কি আছে ভাইয়া, এ গ্রেট। যাই থাকুক না কেন এ ভেরি অথবা এ গ্রেট থাকলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, বলছিল হোয়াট এ অথবা এন। যেহেতু এখানে এসটা কি কনসোনেন্ট তাই আমাদের এন ব্যবহার করা যাবে না, আমাদের কি ব্যবহার করতে হবে ভাইয়া, এ ব্যবহার করতে হবে। তাই আমরা কি লিখলাম ভাইয়া, এইটার পরিবর্তে আমরা হোয়াট এ লিখলাম, এটার পরিবর্তে কি লিখলাম, হোয়াট এ। এরপরে যা আছে তাই লিখবা, মানে এটার পরে এটার পরবর্তীতে যা আছে তাই লিখবা। স্কলার আছে আমরা কি লিখলাম ভাইয়া, স্কলার লিখলাম। এরপর এই দিক থেকে শুরু করবা, শেষ দিক থেকে ভার্ব পর্যন্ত যা আছে তাই লিখবা এবং শেষে কি করবা, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, আবার বুঝাই। দেখো এখানে কি আছে, হি ইজ এ গ্রেট স্কলার, আমরা আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। কিওয়ার্ডটা কি ভাইয়া, এই যে এ গ্রেট। ভাইয়া বলছিল এ ভেরি অথবা এ গ্রেট থাকলে এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হোয়াট এ অথবা কি ব্যবহার করব ভাইয়া, হোয়াট এন। যেহেতু এখানে মানে এসটা কি ভাইয়া, এসটা হলো এটা কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট তাই আমাদের কি ব্যবহার করতে হবে ভাইয়া, এ ব্যবহার করতে হবে। তাই আমরা এ ব্যবহার করলাম। এরপরে এদিক থেকে এ ভেরি অথবা এ গ্রেটের পরে যা আছে তাই লিখবা। এখানে স্কলার আছে আমরা কি লিখলাম, স্কলার লিখলাম। এরপরে আমরা শুরু থেকে একবারে ভার্ব পর্যন্ত, শুরু থেকে কোন পর্যন্ত, এই ভার্ব পর্যন্ত যা আছে তাই লিখবা এবং শেষে একটা কি করবা, আশ্চর্যবোধক চিহ্ন দিবা। তাহলে তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, সেন্টেন্সটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে মানে কনভার্ট হয়ে যাবে। খুব সহজ করে আমরা শিখে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ শিখবো। দেখো এখন আমরা কি করবো ভাই, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব। সেটা কিভাবে, এই যে দেখো হোয়াট এ বা এন অথবা কি হাউ দিয়ে শুরু হওয়া এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম, সেটা কি ভাইয়া, সাবজেক্ট, এটা ভার্ব বসাতে হবে এ অথবা এন, এরপরে ভেরি অথবা গ্রেট, এরপরে কি অ্যাডজেক্টিভ নাউন। এত আমাদের পড়ার দরকার নাই, এত স্ট্রাকচার ফলো করার আমাদের দরকার নাই। সহজ ভাবে মনে রাখবা যে আমরা একটু আগে পড়ছিলাম না, এ ভেরি অথবা এ গ্রেট থাকলে আমরা কি ব্যবহার করব, হোয়াট এ অথবা এন। তাহলে আমরা উল্টোটা করব, যেহেতু আমরা কি করতেছি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতেছি। আমাদের যদি হোয়াট এ অথবা এন থাকে তাহলে আমরা এর পরিবর্তে কি ব্যবহার করব ভাইয়া, এ ভেরি ব্যবহার করব। হোয়াট এ অথবা কি হোয়াট এ অথবা হোয়াট এন থাকলে আমরা কি ব্যবহার করব ভাইয়া, এ ভেরি ব্যবহার করব। আর যদি শুধু হাউ থাকে, হাউ যদি থাকে, হোয়াট এ অথবা এন না থেকে যদি হাউ থাকে
তাহলে আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করব, শুধু ভেরি ব্যবহার করব। এতটুকু মনে রাখবা। উপরে লিখে দিই, এই যে হোয়াট এ থাকলে আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করব ভাইয়া, এ ভেরি। আর যদি হাউ থাকে, কি থাকে ভাইয়া, হাউ থাকে, তাহলে আমরা শুধু কি ব্যবহার করব, শুধু মানে ভেরি ব্যবহার করব। এতটুকু মনে রাখবা। তাহলে আমরা এখানে কি আছে দেখো তো ভাইয়া, হোয়াট এ আছে, তার মানে আমরা এখানে কি ব্যবহার করব, ভেরি ব্যবহার করব, সরি এ ভেরি ব্যবহার করব। কিন্তু শুরুতেই কি আমরা এ ভেরি লিখবো না, কারণ আমাদের প্রথমে কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট, এরপর আমাদের ভার্ব আনতে হবে। আর সাবজেক্ট ভার্বটা কোথায় ছিল, এই যে দেখো শেষে ইট ইজ, যা আছে তাই লিখবো, আমরা ইট ইজ লিখবো। এখন হোয়াট এ যেহেতু আছে, এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, এ ভেরি লিখবো। এরপরে যা আছে যেভাবে আছে শেষ পর্যন্ত ঠিক সেভাবে লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা হয়ে যাবে। আবার বুঝাই তোমাদের, আমরা আমাদের মেইন কনসেপ্ট কি, হোয়াট এ অথবা এন থাকলে আমরা কি লিখবো ভাইয়া, এ ভেরি লিখবো। আর হাউ থাকলে আমরা শুধু ভেরি লিখবো। এখানে কি আছে ভাইয়া, হোয়াট এ আছে, তাহলে আমরা কি লিখবো, এ ভেরি লিখবো। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট কোথায় থাকে, সাবজেক্ট এবং ভার্ব থাকে সবার শেষে। ওই সবার শেষ থেকে আমরা কি করব, শুরুতে সাবজেক্টটা নিয়ে আসবো। যে সাবজেক্ট আছে ইট ইজ, ইট, এবং ভার্ব আছে কি ইজ, তাই আমরা যে সাবজেক্ট এবং ভার্বটা আছে সেটাই লিখবো। এরপরে যে হোয়াট এর পরিবর্তে আমরা কি লিখবো, এ ভেরি লিখবো। এরপরে মানে সাবজেক্টের আগ পর্যন্ত যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা হয়ে যাবে। এভাবে তোমরা যখন বাসায় এই স্লাইডটা দেখে দেখে যদি আর কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমাদের এই রুলস গুলো মানে এত সহজ মনে হইতেছে। এবং তোমরা যদি এটা একবার অ্যাপ্লাই করা শিখে যাও, তাহলে দেখবা যে এই তোমার চেঞ্জিং সেন্টেন্সে মোটামুটি 5 থেকে 6 মার্ক তুমি মোটামুটি নিশ্চিত করতে পারবা। আর বাকি 4 অথবা 5 মার্ক তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে মোট মার্ক হলো ভাইয়া কত, 10। এগুলোর মাঝে 5টা আসে তোমার এই নরমাল চেঞ্জিং সেন্টেন্স, আর 5টা অথবা 4টা আসে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো থেকে। তো তোমরা যদি আজকের এই ক্লাসটা ভালো করে বুঝো, তোমরা মানে 5 থেকে 6 মার্ক মিনিমাম কি করতে পারবা, নিশ্চিত করতে পারবা। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা তোমাদের নেক্সট ক্লাসে আমরা পড়াবো। ওই ক্লাসটা এবং এই ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমরা কি এই 10-এ নিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ তাআলা। তাহলে আজকে আমরা কি করব, আমরা এই যে এতগুলো পড়া পড়লাম, এখন এটা আমরা একটা সামারি করার চেষ্টা করব। দেখো, এত মানে শুরু থেকে এই পর্যন্ত যে পড়লাম রুলস গুলো, এগুলো হয়তো তোমরা অনেকেই শুরুর দিকে এগুলো ভুলে গেছো। তোমরা যখন মানে দু একদিন একটু মানে কনসিস্টেন্সি বজায় রেখে একটু প্র্যাকটিস করবা, তখন দেখবা যে আর কখনোই ভুলবা না। তোমাদের কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের মেইন রুলস গুলো কি মানে কি ছিল, এইগুলো, এবং এগুলো থেকে তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। প্রথমে কি অনলি অথবা অ্যালোন, এবং ওই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি মানুষকে বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, নান বাদ ব্যবহার করব। আর যদি বস্তুকে বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করব, নাথিং বাদ। আর যদি কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, নট মোর দেন ব্যবহার করব। এরপর আরেকটা রুলস পড়ছিলাম কি, যদি আমাদের মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভাইয়া, ক্যান নট বাদ ব্যবহার করব। আর ক্যান নট হেল্প আমরা ব্যবহার করার দরকার নেই, আমরা শুধু কি ব্যবহার করবো ভাইয়া, ক্যান নট বাদ ব্যবহার করব। আর হ্যাড টু থাকলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, কুড নট বাদ ব্যবহার করব। এরপর আরেকটা রুলস পড়ছিলাম আমাদের কি, এভরি অথবা অল এর, যদি এভরি অথবা অল থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, দেয়ার ইজ নো ব্যবহার করবো। প্লাস এভরি এর পরে যে শব্দটা থাকবে সেটা লিখবো, এবং পরে একটা কি লিখবো, বাট লিখবো। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দেবো, আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা হয়ে যাবে। এরপরে পড়ছিলাম কি as soon as, এটার একটা রুলস পড়ছিলাম। as soon as থাকলে এটার পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, এই no sooner had লিখবো। আর একটা কমা থাকবে ওই সেন্টেন্সে, ওই কমার পরিবর্তে আমরা কি লিখবো, এই দেন লিখবো। আর যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিব, আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসারটা হয়ে যাবে। এরপর আরেকটা রুলস পড়ছিলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্ট করা, সেটা কি ভাইয়া, এভরিবডি অথবা অল থাকলে আমরা কি করব, এভরিবডি অথবা অল থাকলে এটার পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, হু লিখবো। এরপরে টেন্স অনুযায়ী আমরা একটা সাহায্যকারী ভার্ব লিখবো, সেটা কি ডোন্ট, ডাজন্ট অথবা কি ডিডন্ট। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবা, এবং শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিবা, তাহলে তোমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। এরপরে মানে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এটাও তো শেষে পড়লাম, কত সহজ। আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল, এই এ ভেরি, আর কি শুধু ভেরি। যদি এ ভেরি থাকে আমরা কি লিখবো, হোয়াট এ অথবা কি এন। আর যদি শুধু ভেরি থাকে, শুধু ভেরি থাকলে আমরা কি লিখবো, শুধু ভেরি থাকলে আমরা লিখবো এই যে হাউ লিখবো। আবার উল্টোটা করব, যখন আমরা কি করব, এক্সক্লামেটর থেকে অ্যাসার্টিভ যদি হাউ থাকে আমরা কি লিখবো, শুধু ভেরি লিখবো। আর যদি এ ভেরি থাকে, সরি হোয়াট এ অথবা এন থাকে, তাহলে আমরা কি লিখবো, এ ভেরি লিখবো। মানে আমি যেভাবে পড়ালাম সেইভাবে যদি তুমি বুঝতে পারো, এবং আমি যে প্র্যাকটিস গুলো
করালাম ওইগুলোর মতো করে তুমি যদি নিজে কয়েকটা সেন্টেন্স খুঁজে, টপিক খুঁজে তুমি প্র্যাকটিস করতে পারো, ইনশাআল্লাহ তুমি এই চেঞ্জিং সেন্টেন্স আজকের এই ক্লাস থেকে তুমি 5 থেকে 6 মার্ক মোটামুটি নিশ্চিত করতে পারবে যে কোনো পরীক্ষায়। আর নেক্সট ক্লাসে হয়তো বা আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে পার্ট আছে ওইটা পড়াবো, অথবা এই চেঞ্জিং সেন্টেন্সের উপর একটা কোশ্চেন সলভ ক্লাস নিব, যেটাতে বিভিন্ন গ্রুপ কোশ্চেন আমরা কি এই রুলস গুলো দিয়েই আমরা সলভ করব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমরা নেক্সট ক্লাস কোনটা চাও, যে কোশ্চেন সলভের কোনো ক্লাস চাও নাকি নতুন একটা টপিকের কোনো ক্লাস চাও। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। আসসালামু আলাইকুম।